হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চাষবাসের পরামর্শ দিয়ে থাকি কিষাণ বাণী অনুষ্ঠানে। আমাদের উদ্দেশ্য পরামর্শ শুনে বুঝে চাষবাসের সঙ্গে যুক্ত সমস্ত কৃষক বন্ধুগণ যেন তাদের যে কাঙ্ক্ষিত ফসল সেটা ঘরে তুলতে পারেন। সেই সঙ্গে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তর বিশেষভাবে লক্ষ্য রেখেছে রবি মরশুমে উৎপাদিত শস্যের এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য স্থির করা। এর কারণ কি? কারণ এই দপ্তর মনে করে চাষবাসের সঙ্গে যুক্ত সমস্ত কৃষক বন্ধুগণ যাতে ন্যূনতম সহায়ক মূল্য পেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক রবি মরশুমে উৎপাদিত কোন শস্যের কি সহায়ক মূল্য স্থির করা হয়েছে, তাই না? প্রথমেই বলি গমের কথা। গত অর্থবর্ষে গমের মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য ছিল 1840 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 1925 টাকা প্রতি কুইন্টাল। এবারে বলি মুসুরির কথা। মুসুরির ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল 4475 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 4800 টাকা প্রতি কুইন্টাল। ছোলার ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল 4620 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 4875 টাকা প্রতি কুইন্টাল। সূর্যমুখীর ক্ষেত্রে গত অর্থবর্ষে ন্যূনতম সহায়ক মূল্য ছিল 4945 টাকা প্রতি কুইন্টাল। 2020-21 অর্থবর্ষে অর্থাৎ এবছর তা বেড়ে হয়েছে 5215 টাকা প্রতি কুইন্টাল। বন্ধুরা শুনলেন রবি মরশুমে উৎপাদিত শস্যের ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কে। তাহলে এবারে আমরা চলে যাই কিষাণ বাণীর বিষয়ে। সম্প্রতি ভারত সরকার ভারতকে আত্মনির্ভর করার লক্ষ্যে আত্মনির্ভর অভিযান শুরু করেছেন। কৃষি ক্ষেত্রেও বেশ কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, আমরা বাংলায় যদি বলি কৃষি পরিকাঠামো তহবিল, এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুর্শিদাবাদ সার্কেলের ম্যানেজার প্রসূন চক্রবর্তীকে। প্রসূনবাবু, আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আগে যেটা আমরা বলছিলাম, যে বিষয়টা আমরা বলছিলাম যে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, মানে বাংলা আমরা যেটা বলতে পারি যে কৃষি পরিকাঠামো তহবিল, হঠাৎ করে এই ধরনের তহবিল তৈরি করতে হলো কেন? দেখুন, ভারতবর্ষের অর্থনীতি মূলত কৃষিভিত, কিন্তু বরাবরই দেখা যায় এই কৃষি ক্ষেত্রটা ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে নেগলেক্টেড, সেভাবে মানে কোনো সংগঠিত কাজকর্ম সেভাবে ঘটেনি। তার ফলে কি হয়, চাষি তার একটা শস্য উৎপাদন করলো, কিন্তু সেই শস্যটা উৎপাদন করবার পরে তারপর তার সেই উৎপাদিত পণ্যটা তার যে ক্রেতা রয়েছে তার কাছে পৌঁছে দেওয়ার জন্যে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়। যেমন ধরা যাক, তার চাষি একজন পচনশীল কিছু, মানে যে শস্য উৎপাদন হলো সেটা অবশ্যই পচনশীল। এবার হচ্ছে কি, তার উৎপাদন করবার পরে তাই সেই শস্যটা ক্রেতার কাছে যখন তাকে শেষ শস্যটা তার ক্রেতার কাছে পৌঁছচ্ছে, তখন তার অনেক জিনিসই হয়তো পচে গেছে। তাহলে কি হচ্ছে, তার সে সঠিকভাবে তার শস্যটার দাম পাচ্ছে না। সেই জন্যে এই কৃষি গোটা ব্যাপারটা
তার একটা যে পরিকাঠামো, সেই পরিকাঠামো উন্নয়নটার জন্যেই এই তহবিল গঠন করা হয়েছে। এতে কি হবে, যেমন ধরা যাক তার উৎপাদিত পণ্য একটা হিমঘরে রাখার ব্যবস্থা হবে। তাহলে কি হলো, মাঝের একটা হিমঘর একটা তৈরির জন্য তার পরিকাঠামো প্রয়োজন। আবার ধরা যাক হিমঘর তো অনেক বড় ব্যাপার, তার থেকে ছোট জিনিস, তার উৎপাদিত পণ্যটা তাকে বহন করে নিয়ে যেতে হবে কোনো একটা মার্কেটে, তার জন্য তার একটা গাড়ি দরকার, সেটাও সেই পরিকাঠামোর মধ্যেই পড়ছে। তাহলে সুতরাং এইভাবে বিভিন্নভাবে যাতে গোটা চেনটা একটা ঠিকভাবে মেনটেন হয়, অর্থাৎ যে মাঝে কৃষককে কি হচ্ছে যে অনেক ক্ষেত্রে সে অনেক মাঝের অনেক লোক ঢুকে যাচ্ছে, তার ফলে কৃষক তার পণ্যের ঠিকমতো দাম পাচ্ছে না, মাঝের লোকগুলোর কাছে তাকে কম দামে বিক্রি করে দিতে হচ্ছে, এবং সঠিক সেই পরিকাঠামোটা না থাকার জন্যই কেবলমাত্র এই জিনিসটা ঘটছে। সেই পরিকাঠামোর যে ফারাকটা সেইটা যাতে মিটে যায়, সেইটা করবার জন্যই এই তহবিল ভারত সরকার গঠন করেছে। তার মানে বলতে চাইছেন যে কোনো কৃষক যে পণ্যটা যখন প্রোডাকশান যখন করছে, যখন ওটা মাঠ থেকে তুলে নিয়ে আসছে, তখন সেটাকে সংরক্ষণ করার কোনো জায়গা পাচ্ছে না, যার জন্য তাকে সেই সময়ে কম দামে হলেও তাকে বিক্রি করে দিতে হচ্ছে। এখন যদি সেই ফসলটাকে যদি সে স্টোরেজ করতে পারে, এই স্টোরেজটা যদি করতে পারে, তাহলে সেই স্টোরেজ থেকে সে পরে যখন দাম বাড়লো বা যখন প্রয়োজন আছে সেই সময় সে বিক্রি করতে পারলে তার লাভটা হবে। এইটাই আপনি মোটা বলতে চাইছেন। আচ্ছা, তাহলে এই পরিকাঠামোর মধ্যে কোন কোন বিষয়গুলো আসছে? এই পরিকাঠামো উন্নয়নের জন্য প্রথম কথা যেটা বললাম যে ওয়্যার হাউস, কোল্ড স্টোরেজ। ওয়্যার হাউস মানে যেখানে সে তার উৎপাদিত পণ্যটাকে কিছুদিন অন্তত জমা করে রাখতে পারবে। আজকাল প্রায়ই অনেক জায়গাতেই কৃষকের আত্মহত্যা বা অন্যান্য যে খবর আমরা পাই, এই কৃষকদের যাতে এই জায়গা থেকে রক্ষা করা যায় তার জন্যই এই জিনিস। এছাড়া ধরুন কি হলো, তার আরও কিছু পরিকাঠামোর উন্নয়ন, যেমন কৃষক তার সঠিক পণ্যের মাপ পাচ্ছে না, পণ্যের সঠিক দাম পাচ্ছে না, তাকে মার্কেটিংয়ের সুবিধে দেওয়া। কমার্স যে সংস্থাগুলো আছে, সেই কমার্স সংস্থাগুলো কি করে, একজনের উৎপাদিত পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেয়, এবং তার ফলে সে উৎপাদিত পণ্যটা সেই কমার্স কোম্পানি কিনছে এবং ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে ডাইরেক্ট ক্রেতার সঙ্গে উৎপাদকের একটা সংযোগ তৈরি হচ্ছে, মার্কেটিংয়ের সুবিধাও কৃষককে দেওয়া হবে। এছাড়াও ধরুন কোনো একটা ফল উৎপাদন হয়েছে, ধরা যাক আম, তো আম অনেক সময় কি হচ্ছে, আম বাগান থেকে খুব তাড়াতাড়ি বা পড়ে গেল বা ঝড়ে পড়ে গেল বা অন্যান্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে গেল, তাহলে আমটা কাঁচা অবস্থায় পড়ে যাচ্ছে, সেটা আর পারছে না। এই আমটাকে সে তখন কেমিক্যাল উপায় সেটাকে যাতে পেকে যায় সেই ব্যবস্থাও করা হবে, যাতে প্ল্যাটফর্ম ফর রাইপেনিং অফ দ্য ফ্রুটস। এইভাবেই কৃষককে বিভিন্ন যাতে সুযোগ সুবিধা দিয়ে তার পরিকাঠামো উন্নয়ন করে, মেন উদ্দেশ্য হলো কৃষকের যাতে ভালো হয়, তাকে যেন তার অর্থনৈতিক উন্নতি ঘটলেই দেশের অর্থনীতির উন্নতি ঘটবে। 10,000 কোটি টাকা এই ফান্ডে দেওয়া হয়েছে, এবং আগামী 3 বছর আরও 10,000 কোটি টাকা করে, অর্থাৎ টোটাল 40,000 কোটি টাকা আগামী 4 বছরের জন্য এই তহবিলে দেওয়া হয়েছে এই পরিকাঠামো উন্নয়নের জন্য। এই স্কিমের আওতায় কারা আসতে পারে? এই সুবিধা পেতে গেলে প্রথম কথা এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি যেগুলো আছে তার মাধ্যমে পাবেন, মার্কেটিং কোঅপারেটিভ যে সোসাইটিগুলো আছে তারা এই সুবিধে পাবেন। এছাড়া সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ যেগুলো স্বশাসিত সংস্থাগুলো রয়েছে তারা পাবে। এছাড়া ইন্ডিভিজুয়াল কৃষক তারা পাবে। এছাড়া জয়েন্ট লাইবিলিটি গ্রুপ অর্থাৎ 5-6 জন কৃষক একসঙ্গে মিলে একটা গ্রুপ তৈরি করলো, তাদের প্রত্যেকের জয়েন্ট লাইবিলিটি থাকবে এটাকেই ওপর। তার মানে এটা আমরা বলতে পারি ফার্মার্স প্রডিউসার যে অর্গানাইজেশন এফপিও বা এই ধরনের কৃষি উন্নয়ন সমবায় সমিতি, এরা মোটামুটি পেতে যোগ্য। আরেকটা যেটা বললেন যে ইন্ডিভিজুয়ালি কোনো কৃষক পেতে পারেন, তো এই যদি কোনো কৃষক এটা এই স্কিমের আওতায় আসতে চায়, কেউ যদি এটা করতে চায়, তাহলে তাকে কি ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? তাকে কৃষক সেটা তো প্রথম কথা প্রমাণ করতে হবে, এবং তার কৃষিকার্যের জমি রয়েছে, এবং তারপরে সে এই কৃষি পরিকাঠামো উন্নয়নের জন্য সে কি করতে চায় সেটা একটা প্রজেক্ট একটা জমা করতে হবে, এবং তারপরে তার ভায়াবিলিটি অনুযায়ী ব্যাংক তাকে অত্যন্ত কম সুদে ঋণ দেবে এই পরিকাঠামো উন্নয়নের জন্য।
এটাকে যদি কোনো ইন্ডিভিজুয়াল কৃষক এটা যদি করতে চায়, তাহলে কি সেই ওয়্যার হাউসটা সেই শুধুই ব্যবহার করবে, না অন্যান্য সেই এলাকার অন্যান্য কৃষকরা ব্যবহার করতে সেই পারবে? কৃষক যদি মনে করে আমি তাকে আমার ওয়্যার হাউসটাকে অন্য কোনো এলাকার অন্যান্য কৃষকদের ভাড়া দেবো বা এ করবো, সেক্ষেত্রে সেটা সে অবশ্যই করতে পারে। কারণ একজন কৃষকের পক্ষে তো ওই ওয়্যার হাউসে সমস্ত মাল রাখার সম্ভব হবে না। যদি ওই এলাকার অন্যান্য কৃষকদের উৎপাদিত ফসল যদি সেখানে রাখতে পারে, সেই এলাকার কৃষকদেরও উন্নতি হবে এবং তার সঙ্গে সঙ্গে তার তো ভাড়া নিচ্ছে, সামগ্রিকভাবে সবটাই উন্নতি হবে। কিভাবে এই স্কিমের আওতায় আসবে? এই স্কিমের সমস্ত ব্যাপারটাই ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে এবার ধরা যাক। প্রাথমিক তার কাজটা কি? তার প্রাথমিক হলো তাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে যে আমি এইখানে এই ক্ষেত্রে এই পরিকাঠামো উন্নয়নে আমি এই কাজটা করতে চাইছি। তার জন্য একটা প্রজেক্ট প্রথম হলো একটা প্রজেক্ট বানাতে হবে আমাদের। সেই প্রজেক্টটা যে কাউকে দিয়েই বানাতে পারে, কোনো অসুবিধা নেই না। তার জন্য যে ওই প্রজেক্ট বানানোর জন্য যে একদম কোয়ালিফাইড লোকের প্রয়োজন, তার কোনো প্রয়োজন নেই। সেটা ব্যাংক সেক্ষেত্রে অবশ্যই তার কৃষকের ক্ষেত্রে এ করবে, তার প্রজেক্টটা যেন ভায়াবেল হয় এবং তার যে ভিশনটা সেটা যেন পরিষ্কার থাকে। আর এই ব্যাপারে ব্যাংকের কি ভূমিকা রয়েছে? এ ব্যাপারে ব্যাংকের ভূমিকা বলছি যেটা ব্যাংক এক্ষেত্রে ওই যে প্রথমেই বললাম যেটা প্রজেক্টের কস্ট, সেই প্রজেক্টের কস্টের ক্ষেত্রে ব্যাংক সাধারণত যে শর্তে বা যে সুদে ঋণ দেয়, এক্ষেত্রে তার সুদের হার অনেক কম। যেমন ধরা যাক ব্যাংক যদি কোনো ক্ষেত্রে 7%, 8% সুদে ঋণ দেয়, সেক্ষেত্রে অন্তত 3% ইন্টারেস্ট সাবভেনশনের ব্যবস্থা রয়েছে, ব্যাংক তাকে এই সুবিধাটা দেবে। আর যেটা মোরাটোরিয়াম আর রিপেমেন্টের, সেক্ষেত্রেও 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। একজন কৃষক একটা পণ্য উৎপাদন করলো, 6 মাস সেল ঋণ নেওয়ার পরও বা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত তাকে সেই শোধ করতে হবে না। তারপর থেকে তার রিপেমেন্ট শিডিউল শুরু হবে। সেটা কত বছর ধরে থাকে? 5 বছর, আর ওই 2 বছর 7 বছর টোটাল। 7 বছরের মধ্যে তাকে ওই পেমেন্টটা করে দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি আবেদন করতে চাই আপনাদের রেডিওর মাধ্যমে সমস্ত শ্রোতাকে, যে ভারত সরকার যে সুবিধা দিচ্ছে আমাদের এই কৃষি পরিকাঠামো তহবিলে, তার সুবিধা নেওয়ার জন্যে যে বিভিন্ন এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি, ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন, এরা এর সুবিধা নিয়ে পরিকাঠামোর উন্নয়ন ঘটুক এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটুক, তবেই কিন্তু দেশের উন্নতি এবং সেখানেই আত্মনির্ভর ভারতের পথে আমরা এগিয়ে যাব। সমস্ত কৃষক সমাজই উপকৃত হবে এর মাধ্যমে। বেশ, তাহলে বন্ধুরা আপনারা শুনলেন এতক্ষণ যে কৃষি পরিকাঠামোর যে তহবিল, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ সার্কেলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার প্রসূন চক্রবর্তী। প্রসূনবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ আপনাকে এবং সমস্ত শ্রোতাদেরকে। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি। আজকের শিল্পী রুমা রায়। ধানায় রে
লোকগীতি শুনলেন রুমা রায়ের কণ্ঠে। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। নবগ্রাম ব্লকের চোপড় গ্রাম, এই গ্রামেরই কয়েকজন মহিলাদের সঙ্গে আমাদের পরিচয় হয়। আসুন তারা কিভাবে কি করছে একটু জেনে নিই। আপনার নাম? সেবিনা বিবি। সেবিনা বিবি। স্বামী নাই, মৃত। ও, স্বামী মারা গেছে? মারাও যায়নি, ছেড়ে দিয়েছে। ও, ছেড়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম সাবিলা বেওয়া। সাবিলা বাবা। আপনারও কি স্বামী? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। তো কি করেন আপনারা? কি করব, কাজকর্ম করি। কি কাজ করেন? কাজ করি সব বাড়িতে। কেউ বাড়িতে হয়তো বলে ধান সিদ্ধ করতে, মুড়ি ভেজে দিতে, কেউ বলে নিকিয়ে দাও, কেউ বলে যাই মুছে দাও, নিকা টিকা, এগুলা কাপড় কাচা, এগুলা অন্য বাড়িতে করি। আর এই ছাগল টাগল পালন করি। জমি জায়গা কিছু আছে? না, জমি জায়গা সব কিছু নেই। কিছু নেই। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে নাই, মা আর আমি। আপনার? আমার দুটো মেয়ে। দুটো মেয়ে? কত বছর? একটা মেয়ে 16 বছর আর একটা মেয়ে 17 বছর। 17 বছর। তারা তো বড়ই হয়ে গেছে নাকি মেয়েরা? হ্যাঁ, বড় হয়েছে। তো কি করেন আপনি? কি করেন? আমি ওই ছাগল পালন করি। ছাগল গ্রহণ ধরেন একটা। না, বলছি যে ছাগল যে পালন করেন এটা কি ব্যবসা ভিত্তিক করেন? হ্যাঁ, এমনি ব্যবসার ভিত্তিক হয়েছে, মানে মানুষ করেন, মানুষ করে তৈরি করে যখন অসুবিধা হয় একটা হয়তো বিক্রি করে সংসারে লাগাতে হয়। হয়তো দেখলাম অসুবিধা একটা বেশি দেয়, আসলে সংসারে অভাব চলছে। তো কতগুলো আছে আপনার ছাগল? আমার ছাগল 16টা। আমি একা তো পারি না। আর আপনার? আমার 25টা আছে। 25টা? না, এই যে ছাগল বলছেন এটা কি আমাদের দেশীয় ছাগল? হ্যাঁ, আমাদের দেশি ছাগল। দেশি ছাগল, মানে কানগুলো ছোট ছোট? হ্যাঁ, ছোট 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 কানগুলো। তো এই ছাগলগুলো কোথা থেকে নিয়ে আসেন? ছাগল আমরা এই গ্রামে হাটে কিনি। হ্যাঁ, হাটে কিনে? হয়তো কেউ পাড়াপড়শি বিক্রি করলে সেখানে কিনে নিয়ে হাট থেকে কিনে আনি। কম দামে একটু দেখি কমা সামাগুলো আনি, বাড়িতে খাওয়াইয়া করে ওষুধ পানি, ডাক্তার সবসময়তে সেই জ্বর সর্দি ঠান্ডা লাগলো, হয়তো কোনো পেটের গন্ডগোল হলো, ডাক্তার ডেকে আনি, ওষুধ পানি খাওয়াই। তো এই যে ছাগল যে আপনি পুষছেন, তো ছাগলকে তো খাওয়াতেও হয়, কি খাওয়ান? ওই যে ঘাস কেটে আনি মাঠে থেকে। আপনি নিজেই করে আনি? হ্যাঁ, নিজেই কেটে নিয়ে আসি। মেয়েটাও যায়, বা ওই ধরেন মাঠে নিয়ে যায় চড়াইয়ে। সকালে ধরেন একবেলা চড়াতে যায়, দিয়ে 12টায় বাড়ি আসা হয়, দিয়ে খাওয়া দাওয়ার পর আবার ধরেন কোনো একটু রেস্ট নিতে, তখন আবার ঘাস কাটতে যেতে হয় বিকালবেলা। হ্যাঁ, ধরেন এবার সময়ে হয়তো যেদিন ফাঁক পেলাম, কেউ কাজের জন্য বললো, সেদিন হয়তো এবার আগের দিন ঘাস কেটে নিলাম, তারপরের দিন হয়তো 2 দিন 3 দিন কাজ করে নিলাম, সেখানে হয়তো কিছু পেলাম, সেখানে হয়তো সংসার এবার অভাব মনে করে চালাই, অভাবটা বুঝতে পারি না। তো এই যে ছাগল পুষছেন, তো ছাগলের বাচ্চা মোটামুটি বছরে কবার হয়? বছরে ধরেন যদি 2 বারও দেয়, কোনো ছাগলে কোনো কিছু ছাগলে দিচ্ছে, আর কোনো ছাগলে বছরও দেয় একবার। বছরে ধরেন একটা হয়তো কাহরের একটা হয়েছে, কাহরের 2টা হয়েছে, আবার কাহরের বছরে 2 বিয়ান 2টা করেও হয়েছে, 3টা করেও হয়েছে। মানে এই করে আজকে আপনার 16টা ছাগলে পৌঁছেছে? হ্যাঁ। আপনার? আমার 6টা ছিল, এখন 6টা থেকে এখন 25টা হচ্ছে। 25টায় কি মানে ধাড়ি আছে না খাসি আছে? খাসি আছে। হ্যাঁ, বড় আছে, বাচ্চা আছে। মানে একটা বিক্রি করলাম এই পরবে। তো এই যে ছাগল ধরুন পুষছেন, তো ঘাস ছাড়া আর কি খাওয়ান? আর ওই চাল খাই, তারপরে ওই গম, খোল, এই সব জাতীয় জিনিস দিতে হয়।
তো ছাগলটা এই যে আপনি যখন বর্ষা লেগে গেল, মাঠে বের হতে পেলাম না, তার জন্য তখন কি খাওয়াবো? তখন হয়তো ওই আটাগুলো ময়দা পাই, ওই চুকড়িগুলো নিয়ে কিছু হয়তো চালে কিছু খোলে হয়তো মেশিনে করে, আবার কোনো দিন ভাতরে রান্না করে লবণ টবণ দিয়ে খোল দিয়ে ওকে ভাতও খাওয়াতে খায় হয়। নাকি? হ্যাঁ, খাওয়াতে হয়। খাওয়ালে একটু ভাতটা খাওয়ালে একটু অসুখের সংখ্যাটা বেশি হয়। এই ছাগল যত জিনিসকে সবুজ যত জিনিস খাবে তত ভালো, তত ভালো হবে, শরীর হ্যাঁ, স্বাস্থ্য ভালো শরীর হবে। স্বাস্থ্য ভালো হবে। কিন্তু আমাদের হয়েছে যখন বৃষ্টি লাগছে তখন তার বের হতে পারছি না, আর আমাদের গাছ গুছালো নাই যে কোনো ডাল পাড়া ভেঙে দেবো, তাও নাই। তখন পরের আকারটা যদি দেখি 2 দিন 3 দিন লেগে থাকলো, কেহরের হাঁকটা চেহে চিনতে নিয়ে এলাম, তো সে তো রোজকে দিবে না, একদিন দিচ্ছে, তো তার জন্য 2 দিন হয়তো অমনি করে চালাতে হয়। আচ্ছা, দেখেছেন ছাগলের রোগ কিছু হয়? রোগ হ্যাঁ, অসুখ আছে। কি ধরনের অসুখ হয়? অসুখ হয় মানে খায় না, রাস্তায় মাঠ থেকে নিয়ে এলাম, ছাগলকে এবার দিচ্ছি তো মানে খায় না, তখনই গ্রামে ডাক্তার আছে রাহুল বলে, ওকে ডেকে নিয়ে আসি, ও ওষুধ পানি দেয়, নিয়ে তখন খাওয়াই তদবির করি, তখন এবার ছাগল ভালো থাকে। এখন ছাগল পুষে কোনো বিভিন্ন রকমের অসুবিধা, এমনি ঠান্ডা লাগছে মানুষের মোটামুটি অসুখ, মানে ওষুধ পালা দিলে হ্যাঁ, মোটামুটি ভালো ওষুধ হয়ে সব যায়। সময়তেই থাকে। এই হঠাৎ একবারে ঠান্ডা কাশছে, নাক দিন করবে কাশবে, ওই ট্যাঙে ব্যথা হয়েছে, আবার কোনো সময় পেট ফেঁপেছে, এরকমই হয়। এই গ্রামে আমাদের পাশে বাড়ির পাশে ডাক্তার আছে, ডেকে নিয়ে আসি, ও সেরে যায় ওষুধে। যদি বিক্রি করেন সেগুলো তো খাসি বিক্রি করেন নাকি? হ্যাঁ, খাসিও বিক্রি করি, না ধাড়ি বিক্রি করেন? হ্যাঁ, ধাড়িও দেখলাম যে তো অনেকটা হয়েছে, কোনো একটা দেখছি যে খারাপ অবস্থা দেখি, তখন হয়তো বেচে দিই, যে এটা হয়তো মরে যাবে কি হয়ে যাবে, সেরকম বলে হয়তো বেচে দিই। তো ছাগলগুলো যে মানে রাখেন কোথায়? ছাগলের কি ছাগলের একটা আছে, রুম আছে, ঘর আছে? হ্যাঁ, ঘর আছে, চালা করে রুম তৈরি করে আছি, দিয়ে টিনে ছাঁচা করে দিয়েছি, দিয়ে ওর ভিতরে একটা বল টেঙে দিয়েছি, ওই রুমের মধ্যেই থাকে। সেই ঘরটা কি পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, মাচান করা আছে। কিসের মাচান করা? এই বাতর দিয়ে বাতা দিয়ে? বাতা দিয়ে মাচান তৈরি করা আছে, মাচানের উপরে সব বসে থাকে। হ্যাঁ। কতদিনের বাচ্চা কি আপনারা বিক্রি করেন? খাসি আমরা সহজে বিক্রি করি না, খাসি ধরেন 1 বছর 1.5 বছর মানুষ করতে হয়, মানুষ করি, আর তার জন্য বড় না হলে তো পয়সা হবে না, আর বাচ্চা মোটামুটি বছর 1 বছর 1.5 বছর পোষতে হয়, পোষার পরে বিক্রি করেন? তখন বিক্রি করি। কত করে বিক্রি করেন তখন? মোটামুটি তখন বছর 1.5 বছর পুষলে পারে 5ও যায়, 6ও যায়, 7ও যায়, যার যেমন মাংস হয় সেরকম হিসাবে যায়। 5-6 হাজার টাকা? হ্যাঁ, 5-6 হাজার টাকা করে যায়। আর ধাড়িগুলান বিক্রি করি না, যারা ওগুলো তো আবার বাচ্চা দেবে, দিলে আবার তো অনেক বড়ই হবে সেগুলা। কতগুলো বাচ্চা দিয়েছে আপনার ছাগলে? আমার এই বছরে বাচ্চা হয়েছে আমার ধরেন 6 পিস। 6টা বাচ্চা হয়েছে? 6টা, 3টে আছে বিটি আর 3টে আছে খাসি হয়েছে। মানে এগুলো আবার মানে সামনের বছর বিক্রি করবেন? হ্যাঁ, 1 বছর রাখা পুষতে হবে এখন তো। আর গত বছর যেগুলো হয়েছে সেগুলো তো এখন বিক্রি করছেন? সেগুলো হ্যাঁ, সেগুলো এখন বিক্রি করছেন। তো এগুলো কি বাড়ানোর চেষ্টা করবেন? বাড়ানোর চেষ্টা তো করছি, ধরেন একা মানুষ তো, এবার অসুখ বিসুখ আছে, ধরেন বেশি বাড়াতে পারা যাচ্ছে না, এবার এই থেকে ধরেন অল্প স্বল্প করে 16টা মানে খাওয়াতে হবে, খাওয়াতে হবে, খাবার লাগবে, তার এমনি তো মানুষ হবে না, তাদেরকে খাবার লাগবে। এবার ধরেন একাই যতটা পাচ্ছি ততটা রাখছি, তার জন্য অত রাখতে পারছি না। আপনি এবছর কটা বিক্রি করলেন ছাগল? আমি এই বছর 2টো বিক্রি করে আছি। দুটো কত পেয়েছেন দুটো বিক্রি করে? আমি 4000। 2000 টাকা করে বিক্রি করেছেন? তখন বাচ্চা ছোট, মানে কতদিনের ছাগল? পয়সার দরকার ছিল, মেয়েরা আছে মানে পরবে জামা কাপড় যা ছিল উনি বিক্রি করে মেয়েকে দিয়েছি, আর অমনি খেতে হচ্ছে, আমি 4000 টাকার বিক্রি করে আছি, এখনো আছে বড় বড়। আর কটা আছে এখন বড়? এখনো খাসি ধরেন বড় 4টে আছে। এগুলো বিক্রি করবেন? এগুলো বিক্রি করব। বিক্রির জন্য কি হয়ে গেছে? না, তা হয়নি, এখনো বিক্রি করব, যখন টাকা দরকার পড়বে তখনই বিক্রি করি, খাওয়া খেতে হয়। বিক্রিগুলো আপনি কোথায় করেন? এখানে করেন না নিয়ে যেতে হয়? না, নিয়ে যেতে হয় না, গ্রামে আছে, গ্রামেই আসে। হ্যাঁ, গ্রাম থেকে নিয়ে যায় বা হাটেও নিয়ে যায়, নিয়ে বিক্রি করে আসি। ঠিক আছে, আপনাদের ছাগল পালন সম্পর্কে আমরা শুনলাম অনেক কথাই।
এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছে, তাদের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে দরকার বিশেষ কিছু সতর্কতা। এ প্রসঙ্গে ভারতীয় কৃষি গবেষণা পরিষদের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানানো হচ্ছে, কৃষক বন্ধুরা, সারা দেশে কোভিড-19 বা করোনা ভাইরাস সংক্রমণ রুখতে চলতি খরিফ মরশুমে আমাদের কৃষক বন্ধু সকলের সুরক্ষায় বিশেষ কিছু সতর্কতার প্রয়োজন। কৃষক ভাই ও কৃষিকর্মে যুক্ত শ্রমিকরা অনুগ্রহ করে এই কথাগুলি বিশেষভাবে মনে রাখুন। কৃষিকাজে শ্রমিক ব্যবহার না করে যতটা সম্ভব কৃষি যন্ত্রের ব্যবহার করুন। কাস্তে সহ যেসব যন্ত্র হাত দিয়ে ব্যবহার করতে হয় সেগুলোকে প্রতিদিন অন্তত 3 বার স্যানিটাইজার অথবা সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। ফসল কাটা, মাড়াই করা ও খাবার সময় অবশ্যই একজন আরেকজনের থেকে অন্তত 1 থেকে 2 মিটার দূরত্ব বজায় রাখুন। প্রত্যেকের খাবার পাত্র ও জলের পাত্র হবে আলাদা এবং তা ব্যবহারের পরে অবশ্যই সাবান দিয়ে ধুয়ে রাখুন। ফসল ঝাড়াই মাড়াইয়ের সময় কেউ যেন যেখানে সেখানে থুথু না ফেলেন, এটা অত্যন্ত বিপজ্জনক। এখন কৃষক বন্ধুদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার খুব বড়সড় পরিবর্তনের সম্ভাবনা একেবারেই নেই বলে জানানো হয়েছে। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি, তবে আবহাওয়া শুষ্ক থাকলেও রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। পরবর্তী 48 ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস শেষ হলো, আর এই সঙ্গেই শেষ হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।